ওয়েলকাম ভিউয়ার্স টু অ্যানাদার ইংলিশ লার্নিং ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে ইয়েস নো কোশ্চেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিদ্যালয় স্তরের বিভিন্ন পরীক্ষাতে এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লেটস গো টু আওয়ার টুডেস টপিক। প্রথম যে এক্সাম্পলটা তোমরা দেখছো সেটা হলো ডু ইউ নো দ্য ফ্যাক্ট, অর্থাৎ তুমি কি জানো বিষয়টা। দেখো, এই প্রশ্নটা অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে ডু দিয়ে। ওকে, যদি দেখি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের সেই টাইপের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে মাথায় রাখতে হবে, যদি ডু দিয়ে শুরু হয় তাহলে আমরা সবসময় প্যাসিভ ভয়েসে সেটা শুরু করব আইদার অ্যাম দিয়ে, অথবা ইজ দিয়ে, অথবা আর দিয়ে। এই তিনটে বি ভার্বের প্রেজেন্ট ফর্মের এই তিনটে বি ভার্বের যে কোনো একটা দিয়ে হবে, অ্যাম অথবা ইজ অথবা আর। ওকে, এটা লেখার পর আমাদের ভাবতে হবে যে এই বাক্যটার অবজেক্ট কোনটা। তুমি কি বিষয়টা জানো, তাহলে ভার্ব কোনটা? নো। এই নো ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর কোনটা পাচ্ছি? কি জানার কথা বলা হচ্ছে? বিষয়টা, ফ্যাক্ট। তাহলে এখানে ফ্যাক্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই বি ভার্বটা বসিয়ে দেওয়ার পরে আমরা কি বসাবো? অবজেক্টটা বসাতে হবে। তাহলে অবজেক্ট কোনটা? দ্য ফ্যাক্ট। এইবার তাহলে এই তিনটে তো ভাব দেওয়া যাবে না, যে কোনো একটা দিতে হবে। তাহলে একটা দেবো কি অনুসারে? এই অবজেক্টের নাম্বার অনুসারে। তাহলে ফ্যাক্ট সিঙ্গুলার নাম্বার, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? অবশ্যই ইজটা হবে। তাহলে ইজ দ্য ফ্যাক্ট হয়ে গেল। এইবার এই যে বি ভাবটা ছিল, এটা অবশ্যই V1 ফরম্যাটে ছিল, কিন্তু প্যাসিভ ভয়েস এসে V3 হয়ে যায়। তাহলে নো, তার থার্ড ফর্ম হচ্ছে নোন। তাহলে ইজ দ্য ফ্যাক্ট নোন। এবার তোমরা অনেকেই জানো যে নো ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই হয় না, ট্রু হয়। তাহলে এখানে বাইয়ের পরিবর্তে ট্রু হবে। তাহলে ইজ দ্য ফ্যাক্ট নোন টু ইউ, এখানে ইউ হবে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। মনে রাখতে হবে যে ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইনডাইরেক্টের সময় সেটা উঠে গিয়ে ফুল স্টপ বসে, কিন্তু ভয়েস চেঞ্জে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা কন্টিনিউড রাখতে হয়, ক্যারিড ফরওয়ার্ড করতে হয়, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নটা থাকে। তাহলে পুরো সেন্টেন্সটা হবে, তাহলে এইখানে আমরা কি লিখব? অবশ্যই ইজ লিখব। তাহলে ইজ দ্য ফ্যাক্ট নোন টু ইউ। তাহলে এই এক্সাম্পলটা থেকে আমরা শিখতে পারলাম, যদি ডু দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে প্রশ্নবোধক বাক্যে, তাহলে সবসময় অ্যামিজারের মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব। এখন কোনটা দিয়ে শুরু করব সেটা ডিপেন্ড করবে ওই পার্টিকুলার বাক্যের যে অবজেক্ট, যেটাকে আমরা আগে আনবো, তার নাম্বার অনুসারে। যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ইজ হবে, আই থাকলে অবশ্যই অ্যাম হবে, আর প্লুরাল নাম্বার হলে আর হবে। এবারে আসি আমরা পরের এক্সাম্পলে। দেখো, পরের এক্সাম্পলটা আছে ডিড ইউ নো দ্য ফ্যাক্ট, অর্থাৎ ঠিক এর পাস্ট ফর্ম। আমি বোঝার সুবিধার্থে ঠিক এটাকে পাস্ট টেন্স করে দিয়েছি। তাহলে দেখো, যখন এই ডুটা ডিড হয়ে থাকছে এখানে, তাহলে এটা কি তুমি কি বিষয়টি জানো, প্রথমটা ছিল। আর পরেরটার অর্থ কি? তুমি কি বিষয়টি জানতে, পাস্ট টেন্সে। তাহলে ডিড থাকলে নিশ্চয়ই অ্যামিজার হবে না, সেক্ষেত্রে কি হবে? ওয়াজ অথবা ওয়ার। ফাইন। এবার অবজেক্ট কোনটা? একইভাবে দ্য ফ্যাক্ট। তারপরে নো ভার্বের থার্ড ফর্ম, নো ভার্বের থার্ড ফর্ম নোন, তারপরে টু, তারপরে ইউ। তাহলে এবার এখানে ওয়াজ দেবো না ওয়ার দেবো? যেহেতু এটা ফ্যাক্ট অবজেক্ট, তাহলে অবশ্যই এটা ওয়াজ হবে, সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়ারটা হবে না। তাহলে ওয়াজ দ্য ফ্যাক্ট নোন টু ইউ, লাস্টে কিন্তু মনে করে এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের দিতে হবে। এবার দেখো পরের এক্সাম্পলটা। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ডিড দিয়ে প্রশ্ন আছে, ডিড দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে। ডিড ইউ রাইট দ্য অ্যান্সার্স, অর্থাৎ তুমি কি উত্তরগুলো লিখেছিলে। ওকে, তাহলে উত্তরগুলো কি লেখা হয়েছিল তোমার দ্বারা, এরকম হবে প্যাসিভের মানেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিড দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, তাহলে অবশ্যই ওয়াজ বা ওয়ার দেবো। এবার আর আমরা দুটো লিখবো না, এবার আমরা শিখে গেছি যেহেতু, তাহলে ডিড দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে, তাহলে আমরা ভেবে নেব ওয়াজ অথবা ওয়ার হবে। কোনটা দেব? অবজেক্টে আমরা খুঁজে পাই ডিড ইউ রাইট, লেখা, কি লেখা? অ্যান্সার্স লেখা। তাহলে দ্য অ্যান্সার্সটা আমার অবজেক্ট, প্লুরাল নাম্বার, অ্যান্সার দেখো এস আছে, প্লুরাল নাম্বার। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা আসবে? ওয়ার। এবার ওয়ার লেখার পরে আমি অবজেক্ট বসাবো, কোনটা? দ্য অ্যান্সার্স। তাহলে ওয়ার দ্য অ্যান্সার্স। এইবার মূল ভার্ব কোনটা? রাইট। তার থার্ড ভার্ব কোনটা? এটা V1 ফর্মে আছে। তাহলে যখন প্যাসিভ করব তখন মূল ভার্বটা V3-তে হয়। তাহলে এর V3 কোনটা? রিটেন। ওকে,
তাহলে ওয়ার দ্য অ্যান্সার্স রিটেন, তারপরে বাই ইউ, জিজ্ঞাসার জন্য। ওকে, এখানে আমাদের খেয়াল করতে হবে যে যখনই দেখব যে কোনো প্রশ্ন ডু দিয়ে বা ডিড দিয়ে শুরু হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু ইয়েস নো প্রশ্ন, ইয়েস নো কোশ্চেন। কেন? কারণ দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে ডু বা ডিড দিয়ে, সবগুলোর উত্তর কিন্তু ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব। ডু ইউ নো দ্য ফ্যাক্ট, তুমি কি বিষয়টি জানো, তাহলে এর উত্তর হতে পারে কি, হয় ইয়েস অথবা নো। ডিড ইউ নো দ্য ফ্যাক্ট, তুমি কি বিষয়টি জানতে, তাহলে এরও উত্তর হতে পারে হয় ইয়েস অথবা নো। ফাইন। 3 নাম্বারটা দেখো, ডিড ইউ রাইট দ্য অ্যান্সার্স, তুমি কি উত্তরগুলো লিখেছিলে, তাহলে এরও উত্তর হতে পারে হয় ইয়েস অথবা নো, হয় হ্যাঁ লিখেছি, নয় না লিখিনি। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যেগুলো ডু বা ডিড দিয়ে শুরু হচ্ছে, সেগুলোকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন ডু বা ডিড দিয়ে শুরু হয়, এটা আমরা জানলাম। আর কি জানলাম, যে ডু বা ডিড দিয়ে শুরু হলে আমরা কিভাবে তার প্যাসিভ ভয়েস করি সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এবারে আসি আমরা আরেক প্রকার ইয়েস নো কোশ্চেন। কেন? কারণ দেখো, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য হোমওয়ার্কস, তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ, 4 নাম্বার এবং 5 নাম্বার এক্সাম্পলটা দেখো, হ্যাভ ভার্বের সাহায্যে এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে। তাহলে হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য হোমওয়ার্কস, তুমি কি বাড়ির কাজগুলো শেষ করেছো? ওকে, তাহলে এটা শুরু হয়েছে কি দিয়ে, হ্যাভ দিয়ে। মাথায় রাখতে হবে যখনই দেখব যে হ্যাভ দিয়ে বা হ্যাজ দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হয়েছে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে যে প্যাসিভ ভয়েসে সেখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, ব্যবহৃত হবে। কিন্তু এই বসানোর স্টাইলটা কিন্তু আলাদা, সরাসরি হ্যাভ বিন বসিয়ে দিলে হবে না। এই হ্যাভ এবং বিনের মাঝে একটা শব্দ বসবে। কীরকম? আমরা প্রথমেই হ্যাভ বিন বা হ্যাজ বিন যেটাই বসবে, তার শুধুমাত্র হ্যাভ বা হ্যাজটাকে আগে নেব। তাহলে কিন্তু এই হ্যাভ বসবে না হ্যাজ বসবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, ওই বাক্যের অবজেক্টের উপর। তাহলে এসো দেখি যে এই বাক্যের অবজেক্ট কোনটা। তাহলে হ্যাভ ইউ কমপ্লিটেড, তুমি কি শেষ করেছো, তাহলে কমপ্লিটেডটা হচ্ছে ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্ম আছে এখানটায়, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাভের পরে। তাহলে মূল ভার্ব কোনটা, কমপ্লিটেড। তাহলে কি কমপ্লিট করার কথা বলা হচ্ছে, দ্য হোমওয়ার্কস, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম হোমওয়ার্কস। তাহলে হোমওয়ার্কস তো প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, অবশ্যই হ্যাভ বিন হবে। এই হ্যাভ বিনের আমরা শুধু হ্যাভটাকে আমরা নেব, হ্যাভ। ওকে, এবার হ্যাভ বসানোর পরে সঙ্গে সঙ্গে বিন বসিয়ে না দিয়ে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। তাহলে হ্যাভ দ্য হোমওয়ার্কস, এইবার বসাবো হচ্ছে বিন। দেখো এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন যেটা ব্যবহৃত হবে প্যাসিভে, এই হ্যাভ এবং বিনের মাঝে আমরা অবজেক্টটাকে ঢুকিয়ে দিয়েছি। তাহলে হ্যাভ দ্য হোমওয়ার্কস, এইবার দেবো কি, বিন। তারপর এই টাইপের হ্যাভ বা হ্যাজ জাতীয় সেন্টেন্সের বা হ্যাভ বা হ্যাজ দিয়ে যে সমস্ত অ্যাক্টিভ ভয়েসগুলো শুরু হয়, সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়াই থাকে। কারণ হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্মই হয়। তাহলে আমরা এখানেও কমপ্লিটেডটাই বসাবো, কমপ্লিটেড। তাহলে কি দাঁড়ালো, হ্যাভ দ্য হোমওয়ার্কস বিন কমপ্লিটেড। এইবার কি, ইউ, সাবজেক্টটা ইউ ছিল, তাহলে বাই ইউ, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেছে? মাথায় রাখতে হবে এই হ্যাভ এবং এই বিন এটা পরপর বসবে না, এর মাঝে আমরা অবজেক্টটা বসিয়ে দেবো। আর অবজেক্টটা খুঁজে পাবো কী করে, সেটা আমরা আগের ভিডিওতেই দেখেছি, যখন আমরা কগনেট অবজেক্ট করেছি, যখন ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা শিখেছি, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। সবার আগে ভার্বটাকে খুঁজে নেব, কমপ্লিটটা হচ্ছে এখানে ভার্ব, কমপ্লিটেড শেষ করা, কমপ্লিট করা। তাহলে কী শেষ করা, হোমওয়ার্কস। বা কাকে দিয়ে প্রশ্ন করলেও যদি উত্তর পেতাম তাহলেও আমরা অবজেক্ট পেতাম, এখানে কী দিয়ে উত্তর পেয়ে যাচ্ছি। সুতরাং সেইভাবে আমরা অবজেক্টটাকে খুঁজে পেলাম যে হোমওয়ার্কস হচ্ছে এখানে অবজেক্ট, তাই হ্যাভ এবং বিনের মাঝে হোমওয়ার্কসটা বসালাম। এবারে আসি আমরা পরের এক্সাম্পলে। দেখো, হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে, তাহলে এখানেও দেখতে পাচ্ছি হ্যাজ আছে। ওকে, কিন্তু হ্যাজ থাকা মানেই যে হ্যাজ দিয়ে শুরু হবে তা না, আমরা দেখে নেব অবজেক্টটা কি। তাহলে হ্যাজ হি ডান, করা, কি করেছে, এটা, তাহলে এটা সিঙ্গুলার, ইটটা এখানে সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ হবে। তাহলে অবশ্যই আমরা কি বসাবো, হ্যাজ দিয়ে এটা শুরু করব। কিন্তু ওই যে বললাম হ্যাজ বিন হবে, কিন্তু হ্যাজ বিন পাশাপাশি বসাবো না, হ্যাজ এবং বিনের মাঝে অবজেক্ট বসাবো। এখানে অবজেক্ট কোনটা, ইট, তাহলে ইটটা আমরা বসিয়ে দিলাম হ্যাজ ইট। এবার কি বসাবো, বিন, হ্যাজ ইট বিন। এইবার আমরা আগেই বলেছি
যে হ্যাজ দিয়ে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়াই থাকে, তাহলে ডান এখানে 3 নাম্বার ফর্ম, আমরা সেটাই লিখে দেবো। তাহলে হ্যাজ ইট বিন ডান বাই। এইবার এই যে হি যেটা ছিল সাবজেক্ট, এটা যখন প্যাসিভ ভয়েসে এটা হিম হবে, তাহলে হ্যাজ ইট বিন ডান বাই হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবারে যদি এটা হ্যাড থাকতো, যদি এটা হ্যাজ না হয়ে যদি হ্যাড থাকতো, তাহলে আমাদের একটা সুবিধা হতো। সেক্ষেত্রে যেহেতু হ্যাডের ক্ষেত্রে সিঙ্গুলারেও হ্যাড হয়, প্লুরালেও হ্যাড হয়, তখন আর আমাদের অবজেক্ট কি সেই অনুসারে হ্যাজ বা হ্যাভ দিতে হবে, এই যে একটা ভাবনা, এটা আর থাকতো না। সেক্ষেত্রে আমরা চোখ কান বুঝে হ্যাড বসিয়ে দিতাম, তারপরে সিঙ্গুলার হলেও হ্যাড হতো, প্লুরাল হলেও হ্যাড হতো। ওকে, বাদ বাকি সব নিয়ম একই। তাহলে আজকের এই সেশনে আমরা শিখলাম যে কিভাবে অক্সিলারি ভার্ব ডু অক্সিলারি ভার্ব বা হ্যাভ অক্সিলারি ভার্ব দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে ট্রান্সফার করব। অর্থাৎ সহজ কথায় ডু বা ডিড বা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এই সমস্ত শব্দ দিয়ে যে সমস্ত প্রশ্নবোধক বাক্য তৈরি হয়, তাদের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। কিন্তু এমন অনেক প্রশ্ন এরকম আছে যেগুলো ইয়েস নো প্রশ্ন নয়। তোমরা দেখতে পাচ্ছ এগুলো ইয়েস নো কোশ্চেন। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য হোমওয়ার্কস? তুমি কি হোমওয়ার্কটা কমপ্লিট করেছো? এটাও ইয়েস নো, কারণ এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব। এটাও ইয়েস নো কোশ্চেন। পরেরটাও ইয়েস নো কোশ্চেন। কেন? কারণ হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে? হয় হ্যাঁ অথবা না। তাহলে এই ইয়েস নো কোশ্চেন কিন্তু এটা ছাড়াও আরও এক প্রকারের প্রশ্ন আছে, যেটাকে আমরা WH কোশ্চেন বলি। অর্থাৎ যেমন ধরো হু বা হোয়ার বা হুম, এই টাইপের দিয়ে শব্দ দিয়ে অনেক প্রশ্নবোধক বাক্য তৈরি হয়, যারও কিন্তু ভয়েস চেঞ্জ আমাদের পরীক্ষাতে আসে। সেই টাইপের প্রশ্ন ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, সেটা আমরা পরবর্তী লার্নিং সেশনে জানতে পারবো। আশা করি আজকের সেশনটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের লার্নিং সেশনে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।